সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর ভবিষ্যৎ কি। দেখুন, এই গত 2-3 দিনে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেটা হলো এনসিপির চেয়ারম্যান জনাব নাহিদ ইসলাম ভারতীয় কূটনীতিকদের সাথে হেসে হেসে কথা বলছেন। ভিডিওটা ভাইরাল হওয়ার ফলে অনেকেই প্রশ্ন তুলছেন যে সারাদিন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করে এখন ভারতের কূটনীতিকদের সাথে এইভাবে হাসি হাসি এইভাবে কথা বলছে বা এরকম খাতির করছে। দেখুন, এই বিষয়টা নিয়ে বলার আগে আমি বলতে চাই যে এনসিপির পার্টির চরিত্রটা কি। এদের চরিত্রটাই কিন্তু এমন, এরা যখন শুরুতে দল গঠন করে বা দল গঠন করার আগে এদের যে যারা শীর্ষ নেতৃত্ব ছিল, নাহিদ, হাসনাত, সার্জিস বা অন্যান্যরা, এরা সবসময় তীব্র ভারত বিরোধিতার রাজনীতি করেছে। সারাদিন ভারত বিরোধিতা করা, সেভেন সিস্টার্স আলাদা করে দেব, এইসব বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন হুমকি ধামকি অনেক কিছুই দিয়েছে এরা। কিন্তু দিন শেষে এদের অবস্থান কিন্তু ঘন ঘন যে কোনো বিষয়ে পাল্টেছে। এরা শুরুতে যখন নির্বাচনের বিষয়টা আসলো, এরা দল গঠন করলো, তখন প্রশ্ন হলো যে এরা কাদের সাথে জোট করবে বা কি দেখি করবে। এরা প্রথমে বিএনপির বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা শুরু করলো বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে ইভেন এরা জামাত ইসলামের বিরুদ্ধেও অনেক কথাবার্তা বলা শুরু করলো, বললো জামাত ইসলামের ৭১-এ তাদের গণহত্যা বা তাদের কার্যক্রমের জন্য তাদের বিচার চাই। বা ইভেন হাসনাত তো একদিন সে জানেই না যে জামাত ইসলাম ধর্মীয় দল কিনা বা কি দেখি, এরকম বিভিন্ন কথাবার্তা। এরকম কথাবার্তা বলে শেষ পর্যন্ত তারা আবার কিন্তু জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করলো। এরা গিরগিটির মতো সবসময় রং বদলেছে, যার জন্য জনগণে এদের গ্রহণযোগ্যতা যতটা থাকার কথা ছিল তার বিন্দু মাত্র কিন্তু নাই। এবং আপনারা জানে রাখেন, এই এনসিপি দলটার পরিণতি হবে বর্তমান জাতীয় পার্টির মতো। এরা প্রায় বিলীন হয়ে যাবে বা জাতীয় পার্টির মতো, যেমন জাতীয় পার্টি এবার নির্বাচনে একটা আসনও পায়নি, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার হিসাব হচ্ছে এইবার নির্বাচনেও এরা একটা আসনও পেত না যদি জামাত ইসলামের সাথে জোট না করত। দেখুন, মানুষের ভিতর কিন্তু এদের গ্রহণযোগ্যতা নাই এবং এদের এইসব কার্যক্রম, এদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, এই বিভিন্ন কারণে এরা দেশে মবের একটা রাজত্ব কায়েম করেছিল। তারপর এরা দেখুন, শুরু থেকে এদের যে কোনো নীতি নাই। এদের যখন একটা দল গঠন করবেন বা পরিচালনা করবেন, আপনার একটা নীতি থাকতে হবে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারা স্বাধীনতার পক্ষের দলের কথা বলে। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা দুজনই মুক্তিযুদ্ধের নেতা ছিলেন। এরা প্রথমে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে বলল যে 24ই হলো 71 থেকেও বড়। 24 71 থেকে কিভাবে বড় হয় আপনারা বলেন, যুক্তি দিয়ে বলেন। 71 সাল ছিল একটা দেশের অন্য দেশ থেকে আলাদা হয়ে একটা নতুন দেশ হিসেবে জন্ম নেওয়া, স্বাধীনতা অর্জন। আর 24 সালে হয়েছে কি, একটা সরকারের পতনের পরে আর একটা সরকার গঠিত হয়েছে। এখন একটা দেশের স্বাধীনতা অর্জন আর একটা সরকার পরিবর্তন, দুটো কি এক হতে পারে? এবং এদেরই তো নেতৃত্ব জনাব মাহফুজ আলম, তিনি তো বলেছেন যে এটা আসলে কোনো বিপ্লব বা কোনো কিছু ছিল না, ছিল সরকার পরিবর্তনের একটা ষড়যন্ত্র। যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনার একটা নীতি থাকতে হবে। আপনি যখন একটা রাজনৈতিক দল গঠন করবেন বা আপনি যখন মানুষের সামনে যাবেন, এবং সেই নীতিটা হওয়া উচিত একটা ভালো নীতি। আপনি প্রতিদিন গিরগিটির মতো রং পরিবর্তন করবেন, আজে কথা বলবেন, কাজে কথা বলবেন, এইভাবে তো ভাই আপনি আগাইতে পারবেন না। তারপরে এরা বরাবরই মুক্তিযুদ্ধের বিষয়টাকে ছোট করার চেষ্টা করেছে। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলেই কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যাই সবচেয়ে বেশি। এই দল যারা করে তাদের 90% বেশি লোক তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। দেশের 80-90% জনসংখ্যার সাপোর্ট এরাই ক্যারি করে। এখন আপনি যখন মুক্তিযুদ্ধের হেয় করবেন, দেশের বেশিরভাগ জনগণ তো আপনাকে চাইবে না। দেখুন, এদের অবস্থাটা কি হলো, এরা
এদের জনপ্রিয়তা কমতে কমতে এমন এক তলানিতে ঠেকে গেল যে এরা পরে নিজেরা যে এককভাবে নির্বাচন করবে বা সারা দেশ নির্বাচন করবে এই সাহসটাই এরা পেল না। এরা তখন ধরার চেষ্টা করলো, হয় আমরা জামাতের পিছ ধরবো, না হলে বিএনপির পিছ ধরবো। বিএনপির সাথে এদের সমঝোতা হয়নি কোনো কারণে, পরে ওরা জামাতের পিছ ধরলো। তাহলে জামাতের অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওদের নেতৃত্বে অনেকে বলছে যে বাবা তোমরা তো ভালো ছিলে, তোমাদের পছন্দ করতাম, কিন্তু তোমরা স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াতে ইসলাম, তাদের পক্ষে কিভাবে গেলে। এরকম ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছে। যাই হোক, এরা সবচেয়ে ভালো করতো যদি এরা একটা সুনির্দিষ্ট নীতি নিয়ে এরা দল পরিচালনা করত এবং সেখানে তারা অটল থাকতো। আপনি যদি প্রতিদিন গিরগিটির মতো আপনার অবস্থান বা নীতি পরিবর্তন করেন, আপনি কিন্তু জনগণের সমর্থন পাবেন না। এবং এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, যদি জামায়াত ইসলামের সাথে এরা জোট না করতো, এই 6টা আসন তারা পেতো না, তারা একটা পেতো কিনা সন্দেহ। তারপরে এটা নিয়ে অনেক অভিযোগ আছে যে তারা যে 6টা জিতেছে আসলে ওই 6টা জিতেছিল কিনা বা কি দেখি হয়েছে কি না হয়েছে। যাক, সেসব বিষয়ে আমি বলতে চাই না। এখন ব্যাপারটা হচ্ছে যে এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির আসলে কোনো ভবিষ্যৎ নাই আসলে। দেখুন, এরা সাংগঠনিকভাবে সারা দেশে টোটালি দাঁড়াইতে পারলো না, এবং ওই সময়টাই যখন এরা এনসিপি সমর্থিত সরকার ক্ষমতায় ছিল, সরকার তো এদের সব কথাই শুনতো, এরা যা বলতো সেটাই মেনে নিত। এরা মব করেছে, তখন সরকার কোনো সেইভাবে কঠোর ব্যবস্থা নেয়নি প্রফেসর ইউনূসের সরকার যে মব বন্ধ করার জন্য। বর্তমান সরকারকে আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে কোনো মব সহ্য করা হবে না, তোমরা কোনো শান্তিপূর্ণ আন্দোলন করো বা কোনো কিছু করো, কিন্তু আন্দোলনের আড়ালে মব করা কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তারপরে যার কারণে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে দেশে মব কিন্তু খুব কমে গেছে। ওইভাবে যে কোনো জায়গায় জড়ো হয়ে এরে মারো, এরে ধরো, এর লুটপাট করো, এ করো, সে করো, এগুলো কিন্তু আর হচ্ছে না। ইউনূসের সরকার যদি মবের বিরুদ্ধে এরকম কঠোর অবস্থান নিত, তখনও কিন্তু এই মবটা এভাবে বন্ধ হতো। কিন্তু মবটা করেছে এই এনসিপি বা এদের সমর্থিত গোষ্ঠী, যার কারণে তারা কোনো ব্যবস্থা নেয় নাই, এবং মবের কারণে 1.5টা বছর জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আপনি যখন এরকম ধরনের রাজনীতি করবেন দেশের, আপনার গ্রহণযোগ্যতা নাই হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। এবং সামনে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফেরে বা তাদের ফেরার সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু এদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের মেন টার্গেট নিঃসন্দেহে এরা হবে, কারণ এদের নেতৃত্বেই আওয়ামী লীগ সরকার উৎখাত হয়েছে, বা এরা ক্ষমতায় যে আওয়ামী লীগকে ব্যান করেছে বা বিভিন্ন রকমের কিছু করেছে। এখন যার কারণে এনসিপির ভবিষ্যৎ আমি দেখি না। তারা হয়তো ভবিষ্যতে অন্য দলের সাথে তারা মিশিয়ে যেতে পারে, অনেক ছোট বড় অনেক নেতৃত্ব হয়তো বাঁচার জন্য, বা তারা জাতীয় পার্টির মতো একটা দল হয়ে যাবে, প্রায় বিলীন অবস্থা। যে দেখুন, জাতীয় পার্টি একসময়, তো এনসিপি তো জাতীয় পার্টির মতো কখনো হতে পারে নাই। একসময় জাতীয় পার্টির সারা দেশের সাংগঠনিক কার্যক্রম খুবই শক্ত ছিল, এবং তারা এককভাবে নির্বাচন করেও প্রায় 30টের উপরে আসনও জিতেছে। এখন সেরকম একটা দল যেখানে এরকম প্রায় নাই হয়ে গেছে, আর সেখানে এনসিপি তো আসলে এককভাবে নির্বাচন করার সাহসই করে নাই। তারা জোটসঙ্গী হয়ে 30টের মতো আসন নির্বাচন করেছে, তাও 6টায় জিতেছে। জোটসঙ্গী না হলে 6টায় হয়তো জিততো না। সেখানে তাদের সাংগঠনিক দক্ষতা বা তাদের অবস্থা তো আরো জাতীয় পার্টির চেয়েও অনেক খারাপ। সেক্ষেত্রে এনসিপির আসলে কোনো ভবিষ্যৎ আমি দেখছি না। তারা হয় বিলীন হয়ে যাবে, না হলে হয়তো তারা অন্য দলের সাথে মিশে যাবে। বাংলাদেশের রাজনীতিতে ওদের ভবিষ্যতে 3টা দলই শক্তিশালী দল থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম। এটা এখন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। অন্য কোনো দল এদের অবস্থান দখল করা সেটা সোজা হবে না, কারণ জনগণের গ্রহণযোগ্যতাও তারা সহজে পাবে না। এনসিপির কাছে একটা অপরচুনিটি ছিল, সুযোগ ছিল একটা তৃতীয় বা চতুর্থ শক্তি হিসেবে দাঁড়ানোর, বাট তারা সেই সুযোগটা নষ্ট করেছে। তাদের কোনো নীতি, তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য, তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ না থাকার কারণে। বিপ্লব পরবর্তী সময় আপনার কাছে যখন সুযোগ আসবে, সেই সুযোগটা তখনই আপনাকে কাজে লাগাইতে হবে, এবং সততা, নিষ্ঠা এবং সুনির্দিষ্ট নীতি নৈতিকতা দিয়ে। আপনি যদি এটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সহজে আর দাঁড়াতে পারবেন না।
আপনি সেই সুযোগটা একবার হাতছাড়া হয়ে গেলে এই সুযোগ আর আসে না। রাজনীতি খুব কঠিন জায়গা, এখানে আপনার সুযোগ একবার যখন হাতছাড়া হয়ে যাবে সেই সুযোগ আপনি দ্বিতীয়বার সহজে পাবেন না, না পাওয়ার সম্ভাবনায় 99 ভাগ। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।